সুপ্রভাত বন্ধুরা। আজ 14 জুলাই মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: হরমুজের কাছে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার পর থেকে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হয়েছে। রবিবার গভীর রাত থেকে ইরানে ফের হামলা শুরু করেছে আমেরিকা। একের পর এক শহরে গোলাবর্ষণ চলছে। অভিযোগ, হরমুজ প্রণালী থেকে দূরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোকেও নিশানা করা হচ্ছে। এর জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশগুলিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হামলাও শুরু হয়েছে একাধিক দেশে। বাহরিনে সোমবার ভোর থেকে সাইরেন বাজার সংবাদ পাওয়া গেছে। যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে মৌস্বাক্ষরের পরেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে ইরান, জানিয়ে নতুন করে পাল্টা হামলা শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। উত্তেজনার এই আবহে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হরমুজ প্রণালী দখল করবেন তারা। ওই আন্তর্জাতিক জলপথে সুরক্ষার জন্য আমেরিকাই অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে জানিয়ে ট্রাম্পের ঘোষণা। তার বিনিময়ে প্রতিটি পণ্যবাহী জাহাজের কাছ থেকে 20% শুল্ক নেওয়া হবে। তিনি বলেন, হরমুজ প্রণালী খোলা রয়েছে, ইরান থাকুক বা না থাকুক, হরমুজ খোলাই থাকবে। আমরা ইরানের বিরুদ্ধে আবার অবরোধ শুরু করেছি। আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার পশ্চিম এশিয়ায় সরাসরি সামরিক অভিযান চালালো সৌদি আরব। ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি যুদ্ধ বিমান। শিয়া সশস্ত্র বাহিনী হুতি নিয়ন্ত্রিত প্রশাসনের তরফে এই অভিযোগ তুলে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে সৌদিকে। হুতি বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার বলেন, সৌদি আরব বিমানে হামলা চালিয়েছে। এর ফলে উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া শেষ হয়ে গেল। তারা শীঘ্রই সৌদি আগ্রাসনে জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া। সেই সঙ্গে জানিয়েছেন, সৌদি যুদ্ধ বিমানের হামলার জেরে সানা বিমানবন্দর এবং আশেপাশের এলাকা খালি করার নির্দেশ জারি করা হয়েছে। গত 2 মাস ধরে কার্যত গৃহবন্দী ছিলেন। অবশেষে সোমবার বাংলাদেশের গাইবান্ধা জেলায় পলাশবাড়িতে 81 ফুট উঁচু রামের মূর্তি নির্মাণের প্রধান উদ্যোক্তা তথা শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের কথা ঘোষণা করল বাংলাদেশ প্রশাসন। রবিবার গভীর রাতে পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে হরিদাস চন্দ্রকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সোমবার পলাশবাড়ি থানার ওসি সারোয়ার আলম খান গ্রেপ্তারির কথা জানিয়ে বলেন, ঢাকার উত্তরা থানার একটি মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্রকে সিআইডি গ্রেপ্তার করেছে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ফের জেনজি বা তরুণ প্রজন্মের বিক্ষোভের আঁচে তপ্ত নেপাল। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে বালেন্দ্র শাহের সরকারকে। এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে এক বাইক চালকের আত্মহত্যার ঘটনা। বৃহস্পতিবার কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে সরকারি জায়গায় বাইক রাখার জন্য 1000 টাকা জরিমানা আদায় করা হয় গণেশ নেপালি নামের এক ব্যক্তির কাছ থেকে। অ্যাপভিত্তিক বাইক পরিষেবা দেওয়া সংস্থার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি গাড়িতে যাত্রীদের চাপিয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতেন। স্থানীয় কয়েকজনের দাবি, জরিমানা হিসেবে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে না পারার কথা জানালেও জোরজুলুম চালাতেই থাকে কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশ। তর্কাতর্কির মধ্যেই গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন গণেশ। আসছি দেশের খবরে। অযোধ্যায় রাম মন্দিরের প্রণামীর অর্থ আত্মসাতের মামলায় কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার এবং ওই ঘটনায় তদন্তের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত এই মামলার প্রাথমিক শুনানিতে 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট সব মহলকে তাদের বক্তব্য আদালতে জানাতে বলেছে। মামলাটি প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। মামলায় একাধিক ব্যক্তি ও সংগঠন সিবিআই তদন্তের দাবি করেছেন। প্রধান বিচারপতির বেঞ্চ সিটকে বলেছে, এ পর্যন্ত তদন্তের অগ্রগতি লিখিতভাবে আদালতকে জানাতে হবে। গত মাসেই যোগী আদিত্যনাথ সরকার সিট গঠন করেন। অন্যদিকে পবিত্র বৈদ্যনাথ ধামে চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মতো উত্তরাখণ্ডে রাজনৈতিক পারদ চড়ছে। কংগ্রেসের রাজ্য সভাপতি তথা বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির প্রাক্তন প্রধান গণেশ গদিয়াল এই তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, ধৃত কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা এই ঘটনার পিছনে থাকা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির নাম সামনে না আনেন।
বকরি ঈদের আগে বড়সড় স্বস্তি পেল তামিলনাড়ুর বিজয়ের সরকার। রাজ্যে গোহত্যার ওপর মাদ্রাজ হাইকোর্টে জারি করা সম্পূর্ণ নিষেধাজ্ঞার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ওই রায়কে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন এবং স্পষ্ট জানান, আপাতত সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাইকোর্টের এই নির্দেশ কার্যকর করা যাবে না। একই সঙ্গে ওই মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশও পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত। আসামে 27 জনকে বিদেশি নাগরিক ঘোষণার মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ব্যক্তির নাগরিকত্ব বা বিদেশি পরিচয় নির্ধারণের মতো সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তা অবশ্যই ন্যায্য, আইনসম্মত এবং যুক্তিসঙ্গত প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই গৌহাটি হাইকোর্টের আগের রায় বাতিল করে মামলাগুলি নতুন করে শুনানির জন্য সংশ্লিষ্ট বিদেশি ট্রাইব্যুনালগুলিতে ফেরত পাঠানো হয়েছে। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ 27 জন আবেদনকারীর করা পৃথক আবেদন গ্রহণ করে এই নির্দেশ দিয়েছেন। মোদী সরকারকে ওমর আবদুল্লার প্রশ্ন, পূর্ণাঙ্গ রাজ্যের দাবি কি ট্রাম্পের কাছে জানাবো? নির্বাচনের পর 2 বছর কেটে গেছে, অথচ কেন্দ্রীয় সরকার এখনও প্রতিশ্রুতি মতো জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেননি। দাবি আদায়ে জম্মু কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স তাই এবার দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন যেদিন বসার কথা, ন্যাশনাল কনফারেন্স নেতা এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সেদিন দিল্লিতে আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন। ইউএপিএ দায়ের হতে চলেছে আশঙ্কা ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের। অন্যদিকে সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য আরও অবনতি হয়েছে। সোমবার তাঁর অনশনের মেয়াদ 2 সপ্তাহ ছুঁয়েছে। গত 10 দিনে অন্তত 8 কেজি ওজন কমেছে। তাঁর সুগার লেভেল কমে 67 ইউনিটে এসে ঠেকেছে। রক্তচাপ 107/70। দেশে গত 1.5 বছরে সর্বাধিক হারে মূল্যবৃদ্ধি ঘটেছে। ক্রমশ কমছে শিল্প উৎপাদন এবং টাকার দর। প্রাপ্তবয়স্ক কিশোর কিশোরীরা উভয়ের সম্মতিতে যদি বাড়ি ছাড়ে, তাহলে পক্সো আইন প্রয়োগ করা উচিত কি? আইনের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ, বিপর্যস্ত 1 লক্ষ মানুষ। এখন রাজ্যের খবর। বারুইপুরের সূর্যপুরের ধর্ষণ খুনে প্রতিবাদী সিপিআইএম নেতা লাহেক আলীকে 8 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল বারুইপুর আদালত। এই মামলার শুনানির সময় লাহেক আলীর পক্ষে আইনজীবী রানা গাঙ্গুলি তার জামিনের আবেদন জানান। তিনি বলেন, লাহেক আলীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চক্রান্ত করা হয়েছে। একই ঘটনায় বারুইপুর থানায় 4টে এফআইআর করা হয়েছে। লাহেক আলীকে পুলিশ রবিবার রাতে গ্রেপ্তার করেছে। আইনজীবী আদালতে প্রশ্ন তুলে বলেন, একই ঘটনায় একাধিক মামলা কি করে হয়? এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের রায় আদালতে তুলে ধরেন। আদালত তা গ্রহণ করে। এদিকে আদালতে শুনানির সময় সরকারি আইনজীবী ও এই মামলার অভিযোগকারীর পক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। বারবার তারা বিপক্ষের আইনজীবীদের কথা বলতে বাধা দেন। বিচারক শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন। রানা গাঙ্গুলি এদিন অভিযোগ করে সাংবাদিকদের বলেন, একই ঘটনায় ইতিমধ্যে 4টে মামলা হয়েছে। একটি পক্সো, এর বাইরে রয়েছে মব লিঞ্চিং, খুন, পুলিশকে মারধরের অভিযোগ। তিনি বলেছেন, একই ঘটনায় একাধিক এফআইআর হয় না। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর কথা মতো রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে লাহেক আলীর ওপর। অভিযোগ উঠেছে, রাজ্যের বিজেপি সরকার কি প্রাথমিক স্কুলগুলিকে বন্ধ করে দিতে চায়? ছাত্র সংখ্যা কম অজুহাতে শিক্ষকদের সরিয়ে দিয়ে কার্যত বিভিন্ন স্কুল বন্ধেরই ষড়যন্ত্র করছে বিজেপি সরকার। তাড়াহুড়ো করে এহেন সরকারি সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ। সংগঠনের অভিযোগ, শিক্ষক অধিকার আইনকে সুবিধামতো ব্যবহার করছে, দ্বিচারিতা করছে রাজ্য সরকার। গত শুক্রবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে সমস্ত জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই ব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে। বলা হয়েছে, 2009 সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতি 30 জন পড়ুয়ার জন্য 1 জন করে শিক্ষক থাকা বাধ্যতামূলক। অতিরিক্ত শিক্ষকদের জরুরি ভিত্তিতে বদলি করতে হবে সেসব স্কুলে যেখানে অনুপাত অনুযায়ী শিক্ষকের ঘাটতি রয়েছে। সেই সঙ্গে জিরো এনরোলমেন্ট স্কুল থেকেও শিক্ষকদের স্থানান্তরের কথা বলা হয়েছে। আপাত দৃষ্টিতে সিদ্ধান্ত সঠিক মনে হলেও এতে বহু স্কুল পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এবিপিটিএ। এবিপিটিএ সভাপতি মোহন দাস পণ্ডিত বলেন, জরুরি ভিত্তিতে বদলির এই সরকারি নির্দেশিকা আসলে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিকে একে একে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রেরই অংশ। গত মাসে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে রাজ্যের বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে।
দীর্ঘ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে স্কুলে পড়ানোর পর জীবনের শেষ প্রান্তে এসে কি নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হবে, এই প্রশ্ন তুলেই সোমবার কলকাতার বুকে এক ঐতিহাসিক মহামিছিলের সাক্ষী থাকল জনতা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড বৃষ্টি উপেক্ষা করে পা মেলালেন রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষক। তাদের এমনটাই দাবি, চাকরি ও সম্মান বাঁচানোর এই মরণপণ লড়াইয়ে আমরা আপোষ করব না। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে এই প্রতিবাদ মিছিল ঘিরে এদিন সরগরম ছিল কলকাতা। মিছিল শেষে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতিনিধির কাছে স্মারকলিপিও জমা দেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গে সমাজবিরোধী কার্যকলাপ এবং সংগঠিত অপরাধ রুখতে সোমবার কার্যকর হয়েছে গুন্ডা দমন আইন। সেই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তার বক্তব্য, এই গুন্ডা দমন আইন মানুষের অধিকার খর্ব করতে পারে। পুলিশের অতি সক্রিয়তার আশঙ্কাও করেছেন তিনি। আইনজীবী সব্যসাচীর বক্তব্য, এই আইন কার্যকর হলে পুলিশ যে কোনো সময় যাকে ইচ্ছে ফাঁসিয়ে দিতে পারে। তাকে এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তারপরেই জনস্বার্থ মামলা দায়ের হয়। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। বুলডোজার চলল বরানগর পিডব্লিউডি রোডে নিবেদিতা সেতুর নিচে। সোমবার রাতে বুলডোজার অভিযান চালায় প্রশাসন। নিবেদিতা সেতুর নিচে প্রায় 200টা দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপের চুলকাঠির জঙ্গলে বাগরেজ এলাকায় নিখোঁজ ট্রলারটি উদ্ধার হয়। খবর আসে শঙ্করপুর মৎস্য বন্দরে। ছুটে যায় মৎস্যজীবী পরিবারের লোকজন। 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন মৎস্যজীবী। শেষে খেলা খবর। লর্ডস টেস্টে ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক জয়। লর্ডসে অনুষ্ঠিত একমাত্র ঐতিহাসিক টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ভারতের নারী দল স্বাগতিক ইংল্যান্ডকে 270 রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। ভারতের পেসার ক্রান্তি গৌর ম্যাচে 71 রানে 7 উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। এশিয়ান অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 23 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের মোট 8 জন বক্সার ফাইনালে প্রবেশ করেছেন এবং আরও 7 জন ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উভয় বিভাগের ফাইনালে দারুণ পারফর্ম করে এই ভারতীয় বক্সাররা স্বর্ণের লড়াইয়ে নিজেদের জায়গা করে নিয়েছেন। ফাইনালে ওঠা ভারতীয় বক্সারদের মধ্যে রয়েছেন অনূর্ধ্ব 23 মহিলা বিভাগ নিশা, নিকিতা, চাঁদ, কাজল, মুস্কান, প্রিয়াঙ্কা। অনূর্ধ্ব 23 পুরুষ বিভাগ বিশ্বনাথ, সুরেশ, গঙ্গা, বংশজ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।